বন্ধুরা, পূর্বের গল্পে আপনাদের কাছে প্রশ্ন ছিল এমন কিছু যেটা ভাঙলে শব্দ হয় না। এর উত্তর অনেক কিছুই হয়, তবে বিজয়ীদের নাম পূজা রয়, মমিন, ববিতা বসাক। আরও অনেকে কমেন্ট করেছেন, তাদের লিস্ট। বন্ধুরা, সোনার কলস গল্পটি নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। এই গল্প আমাদের দেখিয়েছে যে লোভ আর হিংসে কিভাবে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব কেড়ে নেয়। যারা গল্পটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তারাই আজকের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আজকের ধাঁধার প্রশ্ন, ঝর্ণার আগে কোন কাঠুরে বৃদ্ধাকে সাহায্য করতে অস্বীকার করেছিল? ছোট্ট একটি কুটির, খাটের ওপর শুয়ে আছেন বৃদ্ধ মা, শরীর শীর্ণকায়, চোখ ক্লান্ত। পাশে বসে আছে ঝর্ণা, তার চোখেও জল। মা, মা, তুমি চিন্তা করো না, তুমি ঠিক হইয়া যাইবা মা। আমি কি আর আমারে লইয়া চিন্তা করতাছি? আমি তো তোরে লইয়াই চিন্তা করতাছি রে মা। মা, তুমি আমারে লইয়া কিছু পাইব না। তুমি ভাবো তুমি শিগগিরই ভালো হইয়া যাইবা। আমি তোমারে গাছের পাতা দিয়ে ওষুধ বানাইয়া খাওয়ামো, তোমার শরীরে আবার জোর আইব মা। আমি কি আর সেসব লইয়া ভাবি রে? আমার ভাবনা তো তুই, তোর ভবিষ্যৎ, তোর সুখ দুঃখ। আমার কিসের দুঃখ মা? তুমি তো আমার সবকিছু, তুমি আমার সুখ মা। তুমি থাকলেই আমি সুখে থাকি। সুখ কি আর এমনি আসে রে কপাল পোড়া? মানুষ সুখ পায় তার ভাগ্য লইয়া। আমি আশীর্বাদ করি তোর কপালে যেন সুখ থাকে। আমি যাওনের আগে তোর সুখ দেখতে পারলাম না। ঠিক তখনই দরজায় দাঁড়ায় রূপা। তার মুখ গম্ভীর, চোখে একরকম তীক্ষ্ণ দৃষ্টি। ঝর্ণা তাকাতেই সে ঘরে ঢুকে পড়ে। তুমি তো খালি তোমার ছোট মাইয়ারে নিয়েই ভাবো মা, আমার কথা কি তোমার মনে আসে না? আমি কি তোমার মাইয়া না? কে? রূপা মা, তুইও তো আমারই সন্তান। আমি তোকেও আশীর্বাদ করি। রাখো মা, রাখো, তোমার আশীর্বাদ আমার দরকার নাই। বোন, তুই এমন কইরা কথা কইতাছস কেন? মা আমাগো দুইজনের জন্যই তো প্রার্থনা করে, দুইজনরে একই রকমই ভালোবাসে। দুইজনরে একই রকম ভালোবাসা? আমি তোরে আর ঝর্ণারে সমানভাবেই ভালোবাসি রে মা। সমান? সমান ভালোবাসলে আমারে কখনো কেন ডাকো না? কেন সব আদর ওই ঝর্ণার ওপর? ও তো ছোট, তাই। তুই তো বড়, তুই বুঝিস সব। মা, তুমি বেশি কথা কইও না, তোমার শরীরটা খারাপ। এমন সময় মায়ের কাশি ওঠে, আর এত জোরে যে পুরো শরীর কেঁপে ওঠে। ঝর্ণা ভীষণ ভয় পেয়ে যায়। মা, তোমার একটা মাইয়া থাকলেই তো পারতো। এই ঝর্ণা আমারে আগে মাইরা ফালাইলেই তো পারতা। আমি আসি কিনা নাই তা তো তুমি জানোই না। এইসব কথা কইস না বোন, আমরা দুই বোন, এক দেহ দুই প্রাণ। দুই বোন শুনলে বালা লাগে, কিন্তু সত্যি না। সত্যি হইলে মা আমারে এতদিন একবার ভালা কইরা আদর করত। তুই তো নিজের মেয়ে, আর আমি তো সৎ। আমি তো কখনো তোরে সৎ মাইয়ার মতো দেখি নাই। আমি তোরে নিজের মাইয়ার মতোই দেখছি। তবু জানি কেন মনে হয় তুমি ঝর্ণারেই বেশি ভালোবাসো। তুই কেন এমন ভাবিস বোন? মা তোরেও ভালোবাসে, আমিও তো বাসি। হঠাৎই মায়ের শরীর বেশি খারাপ হয়ে আসে। তার এই অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে, আর এই দেখে ঝর্ণা চিন্তিত হয়ে পড়ে। মা, মা, কি হয়েছে তোমার? মা, তুমি এমন করতেছো কেন? আমার আর সময় নাই রে মা, আমার যাওয়ার সময় হইয়া গেছে। আমি যাইতাছি। না মা, তুমি এমন কথা কইও না। আমি এখনই বৈদ্যবাবুরে ডাকতে চাইতাছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইবা মা। তুই থাক, আমি গিয়া বৈদ্যবাবুরে ডাইকা আনতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি ডাইকা আন, মায়ের শরীরটা যে ভালো নাই। রূপা দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকায়। রূপা পায়ে পায়ে পথ ধরে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ রূপা বৈদ্যবাবুর বাড়িতে না গিয়ে থেমে যায় আর এক জায়গায় বসে পড়ে। আমি কি সত্যি সত্যি বৈদ্য ডাকতে যাবো নাকি? কেন যাব? মা তো আমারে কোনোদিন ভালোই বাসে নাই। ঝর্ণারে লইয়াই মার সবসময় ভাবনা। মা মরলে আমার কি ক্ষতি?
বরং ভালোই তো হইব। হঠাৎ তীব্র বাতাস শুরু হয়, ঘরের বাতি নিভে যায়। এখন বৃষ্টি কেন আসে? ওমা ওমা, তোমার কি শীত করে মা? তার মা কোনো কথা বলে না, একদম নিথর। সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা, ও মা, কি হইল? কথা কম না কেন মা? হঠাৎ বিদ্যুৎ চমকায়। ঝর্ণা তাকে ডেকে কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারে তার মা আর নেই। সে আর কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ে। না, আমি যাব না, আমি এখনই যাব না। মা মরলে তারপর যাব। ছোট থেকে আমারই কত আদর করত, কিন্তু যখনই নিজের মেয়ে হইল তখন থেকেই ঝর্ণারে বেশি আদর করতে শুরু করলো। মা মরলে ঝর্ণার ওই বাড়ি থেকে আমি ওরে বাইর করে দিমু। ওই বাড়ি আমার বাপের, ওই বাড়িতে আমি ওরে থাকতে দিমু না। অবশেষে কিছুক্ষণ পর রূপা উঠে দাঁড়ায়, তারপর আবার বাড়ির পথে হাঁটা দেয়। কিন্তু বৈদ্যি বাবুর কাছে যায় না সে। অনেকক্ষণ হইছে, এবার যাই। গিয়া কই বৈদ্যি বাড়িতে নাই। কইমু বৈদ্যি না থাকলে আমি কি করমু? সে বাড়ি ফিরে আসে। ঝর্ণা তখন খুব কাঁদছে। ঠিক তখনই রূপা দরজার সামনে এসে দাঁড়ায়। রূপা বুঝতে পারে তার মা আর নেই, কিন্তু তার চোখে কোনো জল আসে না। সে একদম রুক্ষ। মা, তুমি আমাদের রাইখা কেন চইলা গেলা মা? মা, বৈদ্যি বাবু বাড়ি নাই। বোন, কইছিলি এতক্ষণ? মা, মা তো। মা কি? সে মায়ের দিকে এগিয়ে গিয়ে তাকায়। হায় রে, আমি কত দেরি করে ফালাইলাম। বৈদ্যিবাবু বাড়িতে ছিল না রে। আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু তারে কোথাও খুঁজা পাইলাম না। এখন আর খুঁজা কি হইব বোন? এই তো আমাগো নিয়তি। তুই থাক, আমি কাকাবাবু করে কইয়া আসি। মায়ের শেষ বিদায় দিতে হইব তো। এই বলে রূপা আবার বেরিয়ে পড়ল, আর ফিরে তাকালো না। ভালো হইছে মরছে বুড়িটা। এইবার এডারে বাড়ি থেকে বাইক করতে পারলেই হইল। ওইসব বাড়িঘর সব আমার। কিছুদিন পর একদিন বিকেলে রান্নাঘরে রূপা হাড়ির সামনে দাঁড়িয়ে, মুখে বিরক্তির ছাপ। ঝর্ণা পিড়িতে বসে চাল বাচ্ছে। কিরে, তোর চাল বাসা হইল? আর কত সময় লাগবো? হ্যাঁ, এই তো হইয়া গেছে। আমি কি আর চাল বাঁচতে পারি? একটু তো সময় লাগবই। চাল বাঁচতে পারবি কেন? তোর মা তো তরে দিয়া কোনো কাজ কামই করায় নাই। সব কাজ কাম আমারে দিয়া করাইছে। হে তুমি কি কও বোন? আমিও তো কত কাজ করছি। তুই কি ভাবস আমি একা একা সব কাজ করমু? আমি তোর চাকর নাকি? হ্যাঁ বোন, আমিও তো বইসা নাই। দেখ, চাল বাঁচতেছি। চাল বাঁচবি আর আমি রান্না করমু? তুই কি রাজকুমারী নাকি রে? তুই কইলে আমি রান্নাও করমু বোন। তাইলে তুই রান্না কর, আজ থেকে আমি আর কিচ্ছু করমু না। ঝর্ণা চুপ করে থাকে। একসময় সে উঠে এসে রান্নার কাজে হাত লাগায়, কিন্তু তার চোখের ভেতর অভিমান জমে আছে। চোখ থেকে পানি পড়ছে তার। মা থাকতে বইন আমার লগে কত বালা ব্যবহার করত। মা অসুস্থ হনের পর থেকেই বইন পাল্টাইয়া গেছে। মা, তুমি থাকলে এইসব হইতো না। বইন আমারে আগের মতন ভালোবাসে না মা। এমন সময় রূপা আসে। সে এসে দেখে চুলার আগুন নিভে আছে। কাজের দিকে মন নাই তোর? সব তো আবার আমারই করতে হইব। না না, আমি করতাছি। এই যে তুমি চাও আমি সব কাজ একাই করতে পারমু। রূপা চলে যায়। এরপর বারান্দায় এসে বসে। তরে এত কাজ করামু যে নিজে থেকে বাড়ি থেকে চল্লা যাবি। তোর জন্য মা আমারে আদর করে নাই। এদিকে ঝর্ণাও তাই ভাবছে। মনে হয় আমি যদি বাড়িতে না থাকতাম তাইলেই বোন সুখে থাকতো। হয়তো মার আদর পাইতে না পারার কষ্টের সব রাগ আমার ওপর দেখাইতাছে। সেই দিনের পর সকাল হয়। ঝর্ণা কুড়াল নিয়ে গাছ কাটতে বনে যায়। ছোটবেলায় আমি আর বোন বাবার সাথে কত কাঠ কাটতে আসতাম। তখন বইনার আমার মাঝে কত ভালোবাসা আছিল। আর আইস কিচ্ছু নাই। ওইদিকে নিতাই জঙ্গলের আরেক কাঠুরে সে জঙ্গলের পথ দিয়ে আসছিল। আজ সকাল সকাল কাঠ কাটতে বাইর হইছি। আজই আমার ভাগ্যটা খুলবো। সবার আগে বাজারে গেলে ভালো দাম পামু। নিতাই যাচ্ছিল, হঠাৎ দেখল এক বুড়ি মহিলা বসে আছে। আমায় একটু সাহায্য করবে? হ্যাঁ, কে রাগো বুড়ি তুমি? আমি এক অসহায় বুড়ি গো বাবা।
এই পাশে নদীর ওপারে আমার ছোট্ট কুড়ে ঘর। হ্যাঁ গো, নদীর ওই পারে তোমার ছোট্ট কুঁড়ে ঘর। তাইলে তুমি এই জঙ্গলের মাঝে কি করবার আইছো কও তো? বাবা, আমি ভুল করে পথ হারাইয়া ফেলাইছি, আমার একটু সাহায্য করবা? সাহায্য? কি করি কও তো বুড়ি? এখন আবার কাঠ কাটতে না গেলে যে আমার লস হয়ে যাইব। তুমি এইখানেই বইসা থাকো, আরো কেউ আইলে তারে কইও গো বুড়ি, আমি যাই। বাবারে, শুধু একটুখানি পথই তো, তোমার লাভ হইব বাবা। না গো বুড়িমা, তুমি থাকো, আমার কোনো লাভের দরকার নাই। তোমার কাছে বা কি আছে যে আমার লাভ হইব? তুমি থাকো, আমি চললাম। এই পথে আরো অনেকে আইব, তাগো কাউরে কইও, কেমন? এই বলে নিতাই চলে যায়। বুড়ি তখন পরীর রূপ নেয়, আর ওদিকে নিতাই যাচ্ছে। আমি কিনা সকাল সকাল কাঠ কাটতে আইলাম, আর আমারে কয় ওরে নদীর ধারে পৌঁছাই দিতে। এটা কি কম খানি পথ গো বুড়ি? তোমারে সাহায্য করবার গেলে যে আমার লস হইয়া যাইতো। এই সময় নিতাইয়ের সাথে দেখা হয় তার। সেও কাঠ কাটতে যাচ্ছে। আরে ঝর্ণা যে, কি খবর? ও নিতাইদা, এই তো। তা তুমি দেখতেছি সকাল সকাল আইছ। আমি তো ভাবতেছিলাম আমি একাই এত সকালে জঙ্গলে আইলাম, এখন দেখি আমার আগে তুমি চইলে আইছ। তোমার বাপও এত সকাল সকাল আইতো? হ্যাঁ, বাবার সাথে দিতাম ছোট্টকালে, এই জন্যই তো এখন অভ্যাস হইয়া গেছে। তা যাও দেখি, আমিও যাই আমার দিকে। এই দিকের কাড়াবার ওই বাজারে চলবার চায় না, কি আর করার কও? বেশি টাকার জন্য ভালো কাঠ না হইলে নিবারণ চায় না। থাকো থাকো তাইলে, আমি যাই। এই বলে দুজন দুদিকে যেতে থাকে। বেশ কিছু সময় যাবার পর সেই পথে যায় যেখানে বুড়িমা বসে আছে। ঝর্ণা যেতে যেতে হঠাৎ দেখে গাছের নিচে কেউ বসে আছে। ঝর্ণা এগিয়ে যায়। আরে, এ তো এক বুড়িমা মনে হইতাছে, কোনো বিপদে পড়ছে বুঝি। ঝর্ণা তাকে ডাকে, বুড়িমা, ও বুড়িমা, তুমি এইখানে কেন গো? কে কে ডাকে? আমি গো বুড়িমা, আমি ঝর্ণা। তুমি জঙ্গলের মাঝে একা একা কি করতাছো? আসি নাই গো মা, আমার বাড়ি ওই নদীর ধারে। ভুল পথে ঢুকে পড়েছিলাম, তাই এখন আর পথ চিনতে পারছি না। আমি পথ হারাইছি, এখন কই যামু, তাই এইখানে বইয়া রইছি। তুমি একলা? তোমার সাথে কেউ নাই? তাইলে কই যাইতে হইব কও আমারে, আমি তোমারে লইয়া যাইতে পারি। আমার কেউ নাই রে মা, কেউ নাই। ঝর্ণার বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। এই কথাটা যেন তার নিজের কথার মতো লাগে। সে বৃদ্ধার হাত ধরে। ওগো বুড়িমা, তুমি এসো, তোমারে আমি লইয়া যামু। আমার বাড়ি তো বেশ দূরে মা, ওই নদীর ওপারে পথ কইরা অনেক দূরে আইয়া পড়ছি। এখন যাইতে তো মেলা সময় লাগবো মা, তোমার তো আবার কাজ পইরা আছে। না গো বুড়িমা, আমার দেরি হইলে হইব। তুমি চলো, আমার সঙ্গে চলো, আমি তোমারে তোমার বাড়ি দিয়ে আসি। বৃদ্ধা অবাক হয়ে ঝর্ণার মুখের দিকে তাকায়। তার চোখে মুখে আশ্চর্যের ছাপ। ঝর্ণার কপালে হাত রেখে বৃদ্ধা ধীরে ধীরে বলেন, এই পথ দিয়া কত কাঠুরে গেল, সবাই রে কইলাম, কেউই আমার কোনো কথা শুনল না। তুমি আমারে সাহায্য করতে নিজে থাইকাই আগায় আইলা। তুমি তো অনেক বড় মনের মানুষ। চলো তো এবার, আমি তোমারে তোমার বাড়ি দিয়ে আসি। বৃদ্ধা আর ঝর্ণা যেতে থাকে। পথে যেতে যেতে গাছের লতা পাতাও তাদের পেছনে যেতে শুরু করে। ঝর্ণা থেমে যায়। কি হইল মা? মনে হইল কিছু আমাদের পিছু নিছিল। পেছনে আর কিছু নাই গো মেয়ে, চলো তুমি। হ্যাঁ চলো বুড়িমা, তোমারে রেখা কাঠ কাইটটা তারপর বাজারে যামু, আর এরপর আমি বাড়ি ফিরমু। এরপর তারা পৌঁছে যায় নদীর পাড়ে ছোট্ট একখান ভাঙা বাড়ি। এই তো আমার ছোট্ট কুড়ে ঘরখানা। তুমি ভাঙা বাড়িতেই থাকো? তা কি আর কই, ভালো মানুষের খোঁজে বের হই, আর পাইলে এইখানে নিয়ে আসি। মানে কি কও তুমি বুড়িমা? এসো, ঘরের ভেতরে এসো, তোমার লাইগা একখান উপহার আছে। ঝর্ণা বৃদ্ধার ঘরে যায়। সেখানে শুধু কলস আর কলস, সব অসাধারণ রঙের। এইসব দেখে ঝর্ণা তো অবাক। ওগো বুড়িমা, তোমার ঘরে তো কলসের জন্যে পাই রাখা যায় না।
হ্যাঁ গো, এইসব কলসগুলো সব আমি মানুষদের জন্যই রাখছি। কেউ আমারে সাহায্য করলে তারে একখান দিই। এরপর সে হাতে একটা কলসি তুলে দেয় ঝর্ণাকে আর বলে, এই লও, এই একখান তোমার লাইগা। না গো বুড়িমা, আমার কলস লাগবো না, আমি আসি গো বুড়িমা। নিয়ে যাও, তোমার ওপর খুশি হইয়ে দিচ্ছি। এই কলসই তোমার দিন ফেরাতে পারে। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতাছ নিলাম তাইলে। অহন আমি যাই বুড়িমা, আমার আবার দেরি হইয়া যাইব। এই বলে ঝর্ণা সেখান থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে বৃদ্ধা একটা পরীতে রূপান্তরিত হল। ঝর্ণা এইদিকে কলস হাতে হাঁটছে। এই কলস আমাকেও কেমনে দিন ফিরাইব গো বুড়িমা, আমার যে আর দিন ফিরব না। ওইদিকে বাড়িতে রূপা বসে আছে। সে সকালে বেরিয়ে গেছে, আর এখন অবধি তার কোনো খোঁজ নাই। কাজের নামে কিচ্ছু পারে না, সব তো আমারই করতে হইব। না না, আজই এর একখান বিহিত করতে হইব। এমন সময় ঝর্ণা কলস হাতে বাড়ি ফিরল। কিরে, তোরা এত দেরি হইল কেন? এক বুড়িমারে সাহায্য করতে লাগছিলাম, তারে দেখা যে আমার ভীষণ মায়ের কথা মনে হইল। আচ্ছা দে দেখি, কয় টাকা কাঠ বিক্রি করছস? কাঠ? আমি তো কাঠ কাটার সময় পাই নাই। কি? তাইলে সকাল সকাল জঙ্গলে গিয়ে কি করলি সারাদিন? টাকা আনোস নাই তো খাবি কি? আর এমন হইব না বোন, থাক থাক, আর কইতে হইব না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত? তুই এই বাড়ি থেকে আজই চইলা যাবি। তুই এক্ষুনি বাড়ি থেকে বাড়ি হ। তুই ছাড়া তো আমার আর কেউ নাই বোন, আমি আর যামু কই? ওইসব আমি জানি না, আজ তুই বাড়ি থেকে চইলা যাবি, না হয় আমি যামু। ঝর্ণা একেবারে স্তব্ধ হয়ে যায়, যেন তার পাশের পুরো পৃথিবী কেঁপে ওঠে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর আস্তে আস্তে চোখ তুলে তাকায়। বোন, তুই এমন কথা কইস না। আমরা একসাথে থাকলে কি সমস্যা? সমস্যা আমার, আমি তোর মুখ আর দেখতে চাই না। কিন্তু মা যে বলেছিল আমরা যেন এক লোকে থাকি। ওইটা আমার মা না, ওইটা তোর মা, তুই যা। কিন্তু মা যে তোরে নিজের মাইয়ার মতোই দেখছে। ওইসব আমি শুনতে চাই না। তুই বাড়ি ছেড়ে চইলা যাবি, না আমি চইলা যামু। ঝর্ণার চোখের জল এবার আর আটকে রাখা যায় না, সে ফুপিয়ে ওঠে। কিন্তু রূপার চোখে মুখে কোনো দয়া নেই। পরিবেশের বাতাস থমথমে হয়ে ওঠে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চইলা যামু। আর আমার মায়ের কিছু জিনিস আছে, সেগুলো আমি আমার সাথে লইয়া যামু। এরপর সে ঘরে যায়। যাক বাবা, আপদটা এবার বিদায় হইব। ঝর্ণা ঘরে বসে আছে, টিমটিম করে প্রদীপ জ্বলছে। মা, মা গো, তুমি যদি একটুখানি ফিরে আসতা। আমি এখন কই যামু মা? আমার তো যাওনের কোনো জায়গা নেই, আমার তো বোন ছাড়া আর কেউ নাই। ঝর্ণা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মুখ শুকনো, চোখের জল তখনও গাল বেয়ে পড়ছে, কিন্তু সে সেটাও মুছে না। সে ভেতরে ভেতরে বুঝতে পারে এখানে তার থাকার জায়গা নেই। আর ঝর্ণা তার পুরনো কাপড়ের ছোট্ট একটা গাঁটরি বাঁধছে। সূর্যের আলো তখন শেষ হয়ে সন্ধ্যের শুরু। আমি যাইতাছি বোন, তোর যদি কখনো দরকার হয় আমারে কইবি। আমি আর কই যামু, হয়তো এই জঙ্গলের মাঝেই থাকমু। অনেকদিন ধরে ইচ্ছা আসছিল তুই যেন এই বাড়ি সাইল্লা চইল্লা যাস। অবশেষে তাই হইল। তোর সবকিছু লইয়া যা, আমি তোর কিচ্ছু দেখতে চাই না। আর ওই যে ওই কলসটা, ওইটাও লইয়া যা। ঝর্ণা দেখে কলসটা পড়ে আছে। এটা বুড়িমার দেওয়া সেই কলস, সঙ্গে এইটাও নেই। সে কলসটা নেয়, আর কিছু না বলে পা টেনে টেনে সে বাড়ির দাওয়া পার হয়। পথে নামতেই বাতাসটা কেমন যেন ভারী লাগতে থাকে। সে একটু থামে, তারপর পেছন ফিরে তাকায়। সে বাড়িটার দিকে একবার শেষবারের মতো দেখে, তারপর ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করে। বাড়ি থেকে তো বাইরে আইলাম, কিন্তু এখন কই থাকবো, খাওনের কি হইব? সে গ্রামের পথ ধরে হাঁটছিল। হঠাৎ তার বৈদ্যবাবুর সাথে দেখা হলো। কি ব্যাপার ঝর্ণা, এই সব পোটলা লইয়া কই যাও? কোথাও না বৈদ্যবাবু, এমনি পুকুর পাড়ে যাচ্ছি, এই কাপড়গুলো দৌনের লাগা। ও যাও তাইলে। তোমার মায়ের কথা হই না খারাপ লাগলো, উনি তো বেশ ভালা মানুষ আসিল। তোমারে তো কইছিলাম পরে কিছু হইলে আমারে ডাইকো, তাইলে হয়তো কিছু করবার পারতাম।
আপনারে তো ডাকতে গেছিল বৈদ্যবাবু, কিন্তু আপনি তো বাড়িতে আসছিলেন না। নিয়তির পরিণতির আর কি করার আছে? হ্যাঁ, তা তো বটেই, কিন্তু যেদিন তোমার মা মারা গেছিল ওই দিন তো সারাদিন আমি বাড়িতেই আসিলাম, কেউ তো যায় নাই আমারে ডাকবার। কি? কিন্তু বোনসে কইল? এখন যা হওনের তা হইবই, আর কইয়া কোনো লাভ নাই। আমি এখন যাই তাইলে, এদিকে আবার আরেক রোগীরে দেখতে যাইতে হইব। আচ্ছা কাকা। বৈদ্যবাবু চলে গেল। ঝর্ণা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর ঢুকলো। বৈদ্যবাবু কইল সে সারাদিন বাড়িতেই আসিল, কিন্তু বোনসে কইল বৈদ্যবাবু বাড়িতে নাই। তাইলে বোন কি বৈদ্যবাবুকে ডাকতেই চায় নাই? হাঁটতে হাঁটতে যেতে থাকে সে। জঙ্গলের পথ ধরে হাঁটছে তো হাঁটছেই। না, বোন এটা কেমনে করব? আমি যা ভাবতাছি তা হইতে পারে না। বোন, এটা তুই কেন করলি? আমি আর মা তো তোরে কত ভালোবাসতাম। আর তুই? আমি আর ও বাড়িতে কখনোই যাবো না, ও বাড়িতে আর ফিরবো না। আমি জঙ্গলেই থাকবো, তবু ও বাড়িতে আর যাবো না। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। এরপর সে এক জায়গায় বসে। তার সামনে ছিল কলস রাখা। রাত হওয়ার আগে যদি একটু মাথা গোছার ঠাঁই পাইতাম তাইলে বেশ ভালো হইতো। এদিকে সকাল থেকে কিচ্ছু খাই নাই, যদি এক মুঠো ভাত হইতো। হঠাৎ কলসে ভাতে পরিপূর্ণ হয়ে গেল, আর সেটার রঙও সাধারণ থেকে সোনার হয়ে গেল। আরে, এইটা কি হইল? এরপর সেখান থেকে একটা বাড়ি তৈরি হয়ে গেল। কি হইতাছে এসব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই কলস, এইটা সোনালি রঙের কেমনে হইল? ঝর্ণা কলসটা হাতে নেয়। আরে, এইটা তো একটা সোনার কলস। তবে বুড়িমা যা কইল তাই কি ঠিক? এই কলসই আমার দিন ফিরাইব? হয়তো এটা জাদুর কলস। দেখি তো আরেকবার। ঝর্ণা কলসটা আবার সামনে রেখে বসে, আর তারপর বলে, এই বাড়ি আর ভাত গায়ে পইয়া যাক, আর কলস ভর্তি মিষ্টি আর সমসম আসুক। সঙ্গে সঙ্গে তাই হয়। বাড়িটাও উধাও হয়ে যায়, আর কলসের ভাত গায়েব হয়ে চমচম আসে। হ্যাঁ, এইটা আমি? এটা আসলেই আমার ভাগ্য ফিরাইব। বুড়িমা, তোমার কথা আমি বুঝতে পারি নাই। আজকের রাতটা এখানে থাকি, সকাল হইলেই গ্রামে ফিরে যামু। পরের দিন ঝর্ণা গ্রামে ফিরে আসে, আর কলসির সাহায্যে একটা সুন্দর বাড়ি করে। এই দেখে গ্রামবাসীরা তো সবাই অবাক। সেই ঝর্ণা, তার বাপ এক কাঠুরে, আর মা কিনা অন্যের বাড়ি কাজ করত। কিন্তু এক রাতের মধ্যেই ঝর্ণার এত কিছু হলো কেমনে? নতুন বাড়ি, আবার এত ভালো ভালো খাবার। হ্যাঁ, এইসব সে বলতে গিয়ে থেমে যায়। তারপর মনে মনে ভাবে, না না, এইসব কম যাইব না। গ্রামের লোক শুনলে সেই বুড়িমার বিপদ হইব। সবাই অনেক লোভী, তারাও তার কাছে যাইব। হ্যাঁ রে ঝর্ণা, বললি না তো কিভাবে হইল সব? হ্যাঁ, ভাগ্য আমার একটু সাহায্য করছে তাই। তোমরাও সৎ থাকো, মানুষের উপকার করো, তাইলে তোমাকেও দিন ঘুরবো। এরপর সবাই চলে যায়। বোন জানলে কি খুশি হইতো? তারে কি খবর দিমু? না থাক, সে তো আমার মুখও দেখতে চায় না। এইদিকে চম্পা গিয়ে এই খবর দিল রূপাকে। রূপা খবর পেল যে ঝর্ণার একটা ভালো বাড়ি হয়েছে। কি কইতাছো এসব? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি কইতাছি। ওর এখন অনেক টাকা পয়সা হইছে, গ্রামে যে যা চায় তারই সাহায্য করে। কেমনে উইল এসব? জানি না গো, আমি জিজ্ঞেস করছিলাম, আমারে কইল না। রূপা ওর বাড়ির দিকে রওনা দিল। ওর বাড়ির সামনে এসে দেখল অনেক সুন্দর বাড়ি। এত সুন্দর বাড়ি, নিশ্চয়ই কোনো সোনা দানা হবে হয়তো। এরপর সে বাড়ির ভেতরে যায়, আর ঝর্ণা তাকে দেখে বলে, আরে বোন, তুমি এখানে? এসো, ভেতরে এসো। এইসব কিভাবে হইল বলতো? তোমার থেকে আর লুকাবো না। সেদিন আমি এক বুড়িমাকে সাহায্য করেছিলাম, সেই আমাকে একখান কলস উপহার দিছিল। এখন আমি যা চাই, এই কলসটা আমারে তাই বাইর করে দেয়। এরপর জঙ্গল দিয়ে রূপা সেই বুড়ির খোঁজ করতে বের হলো। সে নদীর ধারে আসলো। ঝর্ণা তো কইছিল ওই বৃদ্ধার বাড়ি এই নদীর ধারে। এই নদীর পাড়ে তো চললেই আইছি, কিন্তু সেই বৃদ্ধা কোথায়? এরপর রূপা বৃদ্ধাকে দেখতে পায়।
আরে ওই তো ওই বৃদ্ধা। সে দ্রুত তার কাছে চলে যায়। বৃদ্ধা কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি আর এখানে কিভাবে এলে? আমি ঝর্ণার বোন। শুনলাম আপনি তার এক জাদুর কলস দিয়েছেন। হ্যাঁ, সে অনেক ভালো মাইয়া, এই লাইগাই ওরে দিছি। কিন্তু তুমি এখানে, তুমি কেন আইছো? আমারও সেই কলস চাই। আমি শুনেছি আপনার কাছে এমন আরো অনেক কলস আছে। ঠিক আছে, তুমি যা চাও, তবে তোমাকে মূল্য দিতেই হবে। মূল্য? আচ্ছা, আমি প্রস্তুত। বৃদ্ধা ঘর থেকে একটা সাধারণ কলস এনে দিল। রূপা হতাশ হয়ে মুখ ফিরিয়ে নেয়। এটা তো একটা সাধারণ কলস। এই কলসের কাছে রাতের বেলা যা চাইবা তাই পাইবা। রূপা বাড়ি ফিরে আসে এবং কলসটি নিয়ে বসে থাকে। তার মুখে বিরক্তির ছাপ। কিছু সময় পর কলসটির দিকে সে তাকিয়ে বলে, আমার অনেক সোনা দানা চাই। হঠাৎ কলসের ভেতর থেকে গরম ধোঁয়া বেরোতে শুরু করে। রূপা চমকে ওঠে। কলসটিও দ্রুত গরম হয়ে ওঠে। তাতে আগুন জ্বলে ওঠে। হে কি হচ্ছে এসব? এই আগুন কেমনে আইল? আগুন বাড়তে থাকে এবং পুরো বাড়ি আগুনে ছড়িয়ে পড়ে। রূপা আতঙ্কিত হয়ে কিছুতেই আগুন নিয়ন্ত্রণ করতে পারছিল না। হায় রে, আমার তো সব কিছুই পুইরা যাইব। কি করবো আমি? কিভাবে বেরোমো? ওইদিকে ঝর্ণা হঠাৎ কলস নিয়ে আসে আর বলে, তাড়াতাড়ি এই আগুন নিভাইয়া দাও। সঙ্গে সঙ্গে রূপার বাড়ির আগুন নিভে যায়। রূপা তার বাড়ি পুড়ে যাবার পর হতাশ ও বিধ্বস্ত হয়ে ঝর্ণার কাছে যায়। হাস, তুই আমার জীবন বাঁচাইলি। আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি। তুই আমারে মাফ কইরা দে বোন। আমি জানতাম একদিন তুই বুঝবি। হাস, তোকে সবকিছু বুঝতে উঠতেইব। মানুষ অতিরিক্ত কিছু চাইলে যা ছিল তাও হারাইয়া পালায়। আমি তো খুব স্বার্থপর আছিলাম, সবসময় নিজের বালাই চাইছি। এখন আমার সবকিছু পুইরা গেছে, আর আমার আর কোনো পথ নাই। রূপা সান্ত্বনা পেয়ে ঝর্ণার সাথে বসে থাকে। ঝর্ণা চিন্তা করছে কিভাবে তারা একসাথে নতুন করে জীবন শুরু করবে। সোনার কলস এত কিছু শেখাইতে পারে, আগে তো জানতাম না। রূপা তার পাশে বসে শান্ত হয়ে কথা বলতে থাকে। ঝর্ণা রে, তুই আমায় মাফ কইরা দে। এখন থেকে আমরা একসাথে থাকমু, একে অপরের পাশে, ভালো আর খারাপ সময়ের মাঝেও থাকমু। হ্যাঁ রে বোন, আমরা যদি ভালো খারাপ সময় একে অপরের সঙ্গে থাকি, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হইব। আমাকেও আর কেউ কষ্ট দিতে পারবো না। তুই ঠিকই কইছস। হাস থেকে আমরা একসাথে এক বাড়িতেই থাকমু। না, আমি আমার বাড়িতেই থাকমু। আর এটা যে বাবা মায়ের শেষ স্মৃতি। চল তাইলে এটারে নতুন কইরা তৈরি করি। আমরা নিজ হাতে তৈরি করবো, আমাগো ভালোবাসা দিয়া। পরের দিন থেকে তারা বাড়ির কাজে লেগে পড়ে। বাড়ির সবকিছু ঠিকঠাক করে একদম নতুন করে বাড়ি বানায়। তুই জানিস, আমি অনেক কিছু শিখেছি। সোনার কলসটা যদি আমাদের জীবনে না আসতো, তাইলে আমি এত কিছু বুঝতাম না। আমি তো জানতাম না যে সোনা টাকা পয়সা দেয়, সেই সোনা আবার শিক্ষাও দিব। এইটা আমি জানতাম না। তুই জানিস, সোনার চাইতে বড় একটা জিনিস আমার কাছে আছে। সোনার চাইতে বড় জিনিস? সেইটা আবার কি? তোর আর আমার ভালোবাসা, আমাদের সম্পর্ক। মা বলেছিলেন, ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ রে, মা ঠিক কথাই কইছিল। আমি বুঝতে পারি নাই। আমি তো শুধু আমার নিজের লইয়েই চিন্তা করছিলাম। আর তুই তো সবসময় আমাদের জন্যই চিন্তা করছিলি। জীবন সোজা নয় রূপা, কিছু সময় জ্বালানোর পরেই ভালোবাসার আসল রূপ দেখতে পাওয়া যায়। রূপা চোখের জল মুছে ঝর্ণার দিকে তাকিয়ে বলে, হায় রে, আসল সোনা সেইটা না যা হাতে থাকে, বরং যেইটা হৃদয়ে থাকে সেইটাই আসল সোনা। বন্ধুরা, সোনার কলস গল্পটি নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। এই গল্প আমাদের দেখিয়েছে যে লোভ আর হিংসে কিভাবে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব কেড়ে নেয়, আর অন্যদিকে নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে সাধারণ জীবনকেও অসাধারণ করে তোলে। যারা গল্পটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন, আমি নিশ্চিত তাদের চোখে একটি বিশেষ বিষয় ধরা পড়েছে
এবার আপনাদের জন্য একটি গভীর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন যারা শুধু গল্পটি শোনেননি, বরং গল্পের চরিত্রগুলোকে অনুভবও করেছেন। আজকের প্রশ্ন: গল্পে আমরা দেখেছি বৃদ্ধার রূপ ধরে থাকা পরীটি আসলে মানুষের মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছিলেন। ঝর্ণা তার উদারতা দিয়ে সেই পরীক্ষায় পাশ করে এবং জাদুর কলসটি পায়। কিন্তু ঝর্ণার আগেও আরও দুজন চরিত্র এই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। একজন সরাসরি পরীর সামনে এবং অন্যজন পরোক্ষভাবে তার নিজের বিবেকের কাছে। আপনাদের বলতে হবে ঝর্ণার আগে কোন কাঠুরে বৃদ্ধাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে করা, ভালো করে ভেবেচিন্তে উত্তর দিন। আপনাদের উত্তরগুলো পড়লে আমি বুঝব আপনারা গল্পটা কতটা গভীরভাবে উপলব্ধি করেছেন। কমেন্ট বক্সে আপনাদের উত্তর লিখে জানান। আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ব এবং সঠিক উত্তরদাতার কমেন্টে একটি করে লাভ রিয়েক্ট দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।